আম্মু, তুমি ছোটবেলা বলেছ যে নিশির সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু আজ অব্দি নিশিকে আমি দেখিই নাই। আমি কলেজে গেলে অনেক মেয়ে আমার সাথে প্রেম করতে চায়। এখন কি আমি ওদের সাথে প্রেম করব, নাকি নিশির সাথে তুমি আমার দেখা করিয়ে দিবে? তুই অন্য কোনো মেয়ের দিকে তাকালে নিশি তোর চোখ তুলে ফেলবে। এখন ভালোই ভালোই সময় আছে, মন দিয়ে পড়াশোনা কর। আম্মু, তুমি এই একটা কথা 13 বছর ধরে আমাকে বলে যাচ্ছ। নিশির সাথে আমার কোন দিন দেখা হবে কিনা তাও তো জানি না। হবে হবে, অপেক্ষার ফল মিষ্টি হয়। আমি যেটা বলি এখন তুই কান খুলে শুনে রাখ। কান খুলে আছে, বলে ফেলো। আমার মনে হয় না এই জীবনে আর নিশির সাথে আমার আর কোনোদিন দেখা হবে। ঠিক আছে, কালকে আমি তোকে নিশির ছবি আর ঠিকানা দিব। যদি তোর সাথে নিশির দেখা হয়, আর তুই নিশিকে তোর কোনো পরিচয় দিবি না। কেন পরিচয় দিব না আম্মু? তোদের কাবিনে কিছু নিয়ম আর শর্ত লেখা আছে। কিসের শর্ত আর কিসের নিয়ম? তোকে বলা যাবে না। এখন রুমে গিয়ে শুয়ে পড়। আগামীকাল সকালে নিশির ছবি আর ঠিকানা দিয়ে দিব। আমার কাছে আজকে কুরিয়ারের মাধ্যমে নিশির কিছু ছবি আর ঠিকানা আসবে। আগামীকাল সকালে তোকে দিয়ে দিব, তখন মন ভরে দেখে নিস, কেমন? ঠিক আছে আম্মু। আমার কাছ থেকে বিদায় নিয়ে সোজা নিজের রুমে চলে এসেছি। কি আনন্দ লাগছে। আজ কতদিন পর আমার বাল্যকালের বউকে দেখতে পারবো। এখন মনের সুখে একটু ঘুম দেই। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তার আগে ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে নেই। আমাদের পরিবার যৌথ পরিবার। আমি বাবা মার একমাত্র ছেলে, আর আমার আরো 2 চাচা আছে। মেজো চাচার কোনো মেয়ে নেই, ছোট চাচার একটা মেয়ে আছে। ও ছোট থেকে ওর নানুর বাসায় থাকে। আমি পারভেজ খান, এখন অনার্স 2য় বর্ষে পড়ি। আব্বু ব্যবসা করে আর মা হাউসওয়াইফ। এতক্ষণ যাকে নিয়ে কথা হয়েছে সে আমার বাল্যকালের বউ নিশি। নিশির সাথে আমার ছোটবেলায় বিয়ে হয়েছে। নিশি কিন্তু আমার রক্তের সম্পর্কের কেউ না, তবে আম্মুর বান্ধবীর মেয়ে। ছোটবেলা আমি নিশিকে বউ বলে রাখতাম, তাই আম্মু কাউকে না জানিয়ে নিশির সাথে আমার বাল্যকালে বিয়ে দিয়ে দিয়েছে। যখন সবাই জানতে পারছে, তখন আম্মু ছাড়া এই বিয়েটা কেউ মেনে নিতে পারেনি। আব্বু মাঝে মধ্যে আম্মুর সাথে ঝগড়া করে আমার বাল্যকালের বিয়ে নিয়ে। নিশি ছোটবেলা তো অনেক নাদোষ নুদোষ ছিল, দেখতে মাশাআল্লাহ। এখন কেমন হয়েছে সেটা আল্লাহ ভালো জানেন। যাক, অনেক ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নেই, সকালে বাকি কথা হবে। নিশির কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনেই নেই। সকালে ঘুম ভেঙেছে ফজরের আজান শুনে। ঘুম থেকে উঠে নামাজ পড়তে গেলাম। নামাজ শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে খাওয়ার জন্য এসেছি। তখন আম্মু বলল, তুই নাস্তা কর, আমি ঠিকানা আর ছবি তোর ছোট মাকে দিয়ে পাঠিয়ে দিতেছি। শোন বাবা, তুই কিন্তু নিশিকে ছাড়া আর কাউকে বউ হিসাবে মানবি না। ঠিক আছে আম্মু, চলে যাচ্ছে। তবে প্রায় প্রায় আম্মু এই কথাটা বলে, আমি যেন নিশিকে ছাড়া আর কাউকে বউ হিসেবে যেন না মানি। কিন্তু কেন বলে তা জিজ্ঞেস করলে বলে, আমি যা বলেছি তাই করবি, আর কিছু জানতে চাইবি না। যাই হোক, বসে নাস্তা করতেছি। ছোট মা এসে আমার হাতে একটা সাদা খাম দিয়ে বলে, আমি ছোট চাচিকে ছোট মা আর মেজো চাচিকে মেজো মা বলে ডাকি। পারভেজ, এই চিঠির খামটা তোমার আম্মু দিয়েছে আর বলেছে এটার ভিতরে নিশির সব ঠিকানার ছবি দিয়ে রাখা আছে। তুমি এই ঠিকানায় গিয়ে নিশিকে দেখে আসতে পারবা। ঠিক আছে। ছোট মাকে একটা পাপ্পি দিয়ে সোজা বেরিয়ে পড়লাম আমার 10 বছরের ভালোবাসার মানুষের কাছে। বাহিরে এসে খামটা খুলে আগে ঠিকানাটা দেখেছি। আরে, এই তো কুমিল্লা, কাছে আছে। তাহলে তো বাইকটা নিয়ে যেতে পারি। আগে একটু নিশিকে দেখি। না, এখন দেখবো না, একেবারে ঠিকানা মোতাবেক গিয়েই দেখবো। না, এখন ছবিটা দেখবো না। ছবিটা আবার খামের ভিতরে ঢুকিয়ে নিলাম। বাইকটা বের করে সোজা রওনা দিলাম ঠিকানা মতো। আজ কতদিন পর নিশিকে দেখতে পারবো। যেখানে কুমিল্লা আসতে সময় লাগে 3 ঘন্টা, সেখানে আমি 2 ঘন্টায় চলে আসলাম। বাড়ির ঠিকানা মোতাবেক এসে খাম থেকে ছবিটা বের করেছি।
বাহ, নিশি তো অনেক সুন্দর হয়েছে। যাই, বাড়ির ভিতরে ঢুকি, নিজের বাল্যকালের বউকে দু চোখ ভরে দেখব। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই একজন ভদ্র মহিলা এসে দরজা খুলে দিয়েছে। কাকে চাই? মানে, তখন একজন বলে, আরে পারভেজ, তুমি এসো বাবা, ভিতরে এসো থাকতে। ও মনে পড়েছে। আচ্ছা আঙ্কেল, তাহলে আমি যাই। নিশি ভাই, তবে নিশি, তুমি কি আমাকে একটু বাহির পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে? হ্যাঁ চলো। যখনই দরজা দিয়ে বের হব তখনই চেয়ে দেখি আব্বু ভিতরে ঢুকতেছে। আমি তো আব্বুকে দেখে ভয়ে একদম চুপসে গেছি। তারপরে ভয়ে ভয়ে আব্বুকে জিজ্ঞেস করেছি, আপনি এখানে? আসলে রাতে তোর আম্মু আমাকে সব বলছে, তাই সব ভুলে চলে এলাম। মা নিশি, তুমিও চলো আমাদের সাথে। আজ থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে। বাল্যকালের বিয়েতে কেউ উপস্থিত ছিলাম না। আপা আর মমতা মিলে বিয়েটা দিয়েছে। আমি রাতে একটা পার্টির আয়োজন করে রাখছি, সেখানে পারভেজ আর পিয়ার আবার বিয়ে দিয়ে দেব। ঠিক আছে, তাই হবে, যদি আপনি ভালো মনে করেন। একবার তো বিয়ে হয়েছে, তাহলে আবার বিয়ে কেন? আর আম্মু এখানে নেই, তাই বিয়ে করতে পারবো না আবার? তোর বউকে তুই যত খুশি বিয়ে করবি, তাতে সমস্যা কি? একবার বিয়ে হয়েছে, তাহলে আবার বিয়ে করার দরকার কি? তুই কি কাবিনের লেখা নিয়মের কথাগুলো ভুলে গেছিস? কি নিয়ম আমি কি করে বলবো? আর যাই হোক, এখন আমি বিয়ে করতে পারবো না। আমি এখনই বাড়ি চলে যাব, আম্মুকে সাথে নিয়ে এসে তারপর নিশিকে দিয়ে যাব। ঠিক তখনই নিশি এমন এক কথা বলল যাতে আমি বিপাকে পড়ে গেলাম। এখন কি করব? বাল্যকালে তোমার সাথে আমার বিয়ে হয়েছে তো কি হয়েছে, এখন আবার বিয়ে করতে তোমার সমস্যা কি? সবাই যেহেতু আমাদের আবার বিয়ে দিতে চাচ্ছে, তাহলে এই বিয়েটা আমাদের আবার নতুন করে করা উচিত। দেখো নিশি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এক গুরু বারবার জবাই করার দরকার কি? আর তাছাড়া এখানে আম্মু নেই, তাহলে আবার বিয়েটা কি করে করি বলো তো? আন্টিকে আমরা ফোনে বলে দেব, আর আগামীকাল তো সকালে আমি সহ তোমার বাড়িতে যাব। তখন আন্টি আমাকে দেখে আর কিছুই জিজ্ঞেস করবে না, বরং আন্টি অনেক খুশি হবে। দেখো নিশি, তুমি তো সব ভুলেই গেছো। তুমি তো এমন ছিলে না। আম্মুকে এখন আন্টি বলো, আর নিশি থেকে প্রিয়া হয়ে গেলে কি করে? আমাকে তোমার এখন ভালো লাগেনি, তাই তুমি এমন করতেছো, ঠিক আছে? তোমার সাথে আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। বাট মম, আমি উপরে চললাম, পারভেজকে বলো সে যেন চলে যায়। না মা, এমনটা করে না। আচ্ছা, পারভেজকে বিয়ে করতে তোর আপত্তি কোথায়? আর পারভেজ, তুই তো চাস নিশি তোর বউ হয়ে সারা জীবন তোর সাথে থাকুক। হ্যাঁ আমি চাই, কিন্তু আব্বু, আমার আর নিশির বিয়ে তো বাল্যকালে একবার হয়েছে, তাহলে এখন কেন আবার বিয়ে? যদিও নতুন করে বিয়ে করতে হয়, তাহলে আমি ঢাকা গিয়ে বিয়ে করব, এখানে কোনো বিয়ে করতে পারবো না। দেখো বাবা, আমি বলি কি, বিকেলে আমাদের বাসায় একটা পার্টি দিয়েছি, তুমি আসবে বলে। ওই পার্টিতে তুমি নিশিকে আংটি পরিয়ে দিলেই হবে, তাহলে সবাইকে বলতে পারবো বাল্যকালে ওদের বিয়ে হয়েছে। এখন আংটি পরিয়ে শ্বশুর বাড়িতে নিয়ে গেছে। হ্যাঁ পারভেজ, এই কাজটা করতেই হবে। আর সমাজ বলে তো কিছু আছে নাকি? ঠিক আছে। তখনই নিশি এসে আমাকে জড়িয়ে ধরলো। এত বছর পর নিশিকে কাছে পেয়েছি, কিন্তু কেন জানি মনে হচ্ছে না নিশি আমাকে জড়িয়ে রাখছে। নিশি চলো, তোমার সাথে আমি আলাদা কিছু কথা বলবো। হ্যাঁ চলো, কি কথা বলবে? তখনই বাবা পারভেজ, এদিকে আয় তো, তোর সাথে আমার আলাদা কিছু কথা আছে। বলেই আব্বু আমার হাত ধরে টেনে নিয়ে এসেছে। এমন ভাবে হাত ধরে টানাটানি করছেন কেন? আমি যদিও এই বিয়েটা মেনে নিতে চাইনি, কিন্তু তুমি আমার একমাত্র সন্তান বলে এই বিয়েটা মেনে নিয়েছি। এখন কোনো ঝামেলা করলে আমি কিন্তু আর সহ্য করতে পারবো না। কি ঝামেলা করতেছে? আমি তো নিশির সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। সব কথা বাড়িতে গিয়ে বলবে, এখানে কোনো কথা হবে না। ঠিক আছে, চুপচাপ বসে আছি। কিছুক্ষণের মধ্যে নিশিদের বাড়িতে অনেক মানুষজন জড়ো হয়ে গেল। আমার আর নিশির সাথে বাল্যকালে বিয়ে হয়েছে এইটা সবাইকে জানিয়ে দিয়েছে। নাও পারভেজ,
নিশিকে আংটি পরিয়ে দাও। হ্যাঁ দিতেছি। আমি নিশিকে আংটি পরাচ্ছি আর আমার বুকের ভেতর কেমন কেমন করছে। নিশি আমাকে আংটি পরিয়ে দিয়েছে। আমি আম্মুকে ফোন করতে পারতেছি না, কারণ আব্বু আমার মোবাইল নিয়ে রেখে দিয়েছে। আজকে আমি অনেক খুশি। সবার সামনে আমার গাড়ি কিস করে দিয়েছে। ঠিক আছে আব্বু, অনুষ্ঠান তো শেষ, তাহলে আমি নিশিকে নিয়ে তাহলে ঢাকা চলে যাই। আচ্ছা আব্বু, আম্মু তো বলেছিল নিশির সাথে দেখা হলে পরিচয় না দিতাম, কিন্তু এখন তো সব উল্টাপাল্টা হয়ে গেল। আসলে তোর আব্বু তোকে সারপ্রাইজ দিতে চাইছে। ও আচ্ছা, নিশি তোমার সবকিছু গুছিয়ে নাও। নিশি গিয়ে ওর সবকিছু গুছিয়ে নিয়েছে। আমি নিশিকে নিয়ে ঢাকায় চলে এসেছি রাত 10টার দিকে। দরজায় দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই ছোট মা এসে দরজা খুলে দিল। বলে, পারভেজ, তুমি কাকে সাথে নিয়ে এসেছো? নিশি আমার বাল্যকালের বউ। এখন থেকে নিশি আমাদের বাড়িতে থাকবে। নিশিকে নিয়ে ভিতরে ঢুকেছি। সবাই বসে আছে, শুধু আম্মু নেই। নিশিকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছি। আমি কোন রুমে থাকবো? আচ্ছা, তোমাকে যে ছোটবেলা আমি একটা লকেটের চেইন দিয়েছি, ওই চেইনটা কোথায়? ওটা তো হারাই ফেলেছি সেই কবে। আচ্ছা, তুই সত্যি আমার সেই বাল্যকালের বউ তো? কেন এই কথা বলছো কেন? এমনিতেই। তোমার কি ছোটবেলার কোনো কথাই মনে নেই? সব আছে, আমি তো আন্টিকে খুঁজতেছি। বাহ নিশি, কেমন আছিস তুই মা? আয় আমার বুকে আয়। আমি রুমে চলে এসে খাটের উপর শুয়ে শুয়ে নিশির ছোটবেলা দুষ্টমিগুলো মিস করতেছি। এই নিশির সাথে বাল্যকালের নিশির আকাশ পাতাল ব্যবধান। রুমে শুয়ে আছি, রাত 11টা বাজে। এমন সময় জুয়েল ফোন করছে। দোস্ত, তাড়াতাড়ি চলে আয় তো ভূতের আড্ডায়। কেন, কোনো পার্টি আছে? আছে নাকি? তাড়াতাড়ি আয়, আজকে সব পরি আকাশ থেকে নিচে নেমে এসেছি। দোস্ত, নিশিকে পেয়ে গেছি এখন, আর এসবের দরকার নেই। আচ্ছা, আগামীকাল কলেজে দেখা হবে বলে ফোনটা রেখে দিয়েছি। মনটা খারাপ করে ঘুমিয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে এসে ফ্রেশ হয়ে নিচে নামছি। রাতে তুমি হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলে? সারাদিন জার্নি করেছি, তাই ঘুমিয়ে গেছিলাম। এখন তুমি কি করবে? নাস্তা করে কলেজে যাব। আমি তোমার সাথে তোমাদের কলেজে যাব। আমাদের কলেজে অন্য কোনো আউট মানুষ ঢুকতে দেয় না। তাহলে বিকালে আমাকে নিয়ে ঘুরতে যাবে। ঠিক আছে। নাস্তা করে আমি বাহির হয়ে চলে আসলাম। বাইকটা নিয়ে বের হয়েছি। কিছুক্ষণের মধ্যে কলেজে চলে এসেছি। বাইকটা রেখে সোজা ক্লাসে ঢুকে গেছি। কিছু লেকচার শুনে বাহিরে বসে আড্ডা দিতেছি। দোস্ত, তুই তো কালকে রাতের ভূতের আড্ডায় যাসনি, তবে আজকে আমাদের কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে একটা মেয়ে এসেছে, দেখতে একদম ঝাক্কাস। দেখো, আমাকে এসব বলে কোনো লাভ নেই। দেখি, উঠো বলে ঘুরে দাঁড়িয়েছি। তখনই এক ধাক্কা। ও মা গো রে, মরে গেলাম রে। এই কানে নাকি চোখে দেখতে পান না? মেয়ে দেখলে ধাক্কা খেতে ইচ্ছে করে। সরি ম্যাম, দেখতে পাইনি। আমি আপনার বইগুলো তুলে দিতেছি। যখনই নিচে বসতে যাব তখনই আবার মাথায় টোকা খেয়েছি। তখনই আমার বুকের হার্টবিট বেড়ে গেছে। আরে, ছোটবেলা সেই রোগটা আবার শুরু হয়ে গেল নাকি? তাড়াতাড়ি করে উঠে এক দৌড়, আর মেয়েটা পেছন থেকে আমাকে ডাকতেছে। বাইকটা নিয়ে সোজা রওনা দিয়েছি। তাড়াতাড়ি করে বাড়িতে এসে বাইকটা রেখে ভিতরে ঢুকে আম্মু বলে এক ডাক দিয়েছি, আর বাড়িতে সবাই জড়ো হয়ে গেছে। কি রে, কি হয়েছে? আমার ছোটবেলা সেই রোগটা আবার আজকে কলেজে দেখা দিয়েছে। মানে তোর বুকের হার্টবিট লাফাচ্ছে? কিন্তু তা কি করে সম্ভব? কারণ হ্যাঁ আম্মু, সত্যি বলছি। তখনই দরজার কলিং বেল বেজে উঠেছে। আমি গিয়ে দরজা খুলে দিয়েছি। তাকিয়ে দেখি জুয়েল। কিরে, তুই আসলি কেন এখন? শালা, তোকে কত ডাকছি পেছন থেকে, তুই শুনিস না কেন? মেয়েদের চেন চুরি করে আনতে তোকে কে বলছে? মানে কিসের চেন? আর কার চেন? কোন মেয়ের চেন? উল্টাপাল্টা বলতেছিস কেন? কলেজে যে মেয়ের সাথে ধাক্কা খেয়েছিস। ঠিক তখনই জুয়েলকে ধাক্কা দিয়ে সরিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেছে ওই মেয়েটা। আমার কাছে সে সবার সামনে আমার কলার টেনে ধরে
মাথায় একটা টোকা দিয়ে বলে, আমার মাথার সাথে কেউ একবার টোকা খেলে আমি তাকে দ্বিতীয়বার টোকা দিবই, সে যেই হোক। তাই মিথ্যা কথা বলে আপনার বন্ধুকে দিয়ে আপনার বাড়িতে এলাম। এবার আমার কাজ হয়ে গেছে, আমি চলে যাই। হাত দেখাতে হবে না, তবে আমি কিন্তু আপনার বউ থেকে সুন্দর। আমাকে যে দেখে সেই ধাক্কা খেতে চায়। আসলে আমি অনেক সুন্দর তো তাই। হ্যাঁ কেমন সুন্দর, দেখে তো মনে হচ্ছে বাংলার 5। তখনই চেহারাটা কালো করে বেরিয়ে গেছে। নিশি সত্যি অনেক ভালো, ছোটবেলায় ওর বিয়ে দিয়ে দিছে। ওর নাম কি? নির্ঘাত নিশি। তখনই আমি আম্মুর দিকে তাকিয়েছি, আম্মু নিচের দিকে তাকিয়ে নিয়েছে। শালা তুই আমাকে আগে বলিসনি কেন? কেন, কি হয়েছে? দোস্ত তাড়াতাড়ি চল, তা না হলে আমার 13 বছরের সাধনা শেষ হয়ে যাবে, আর আপনাদের সবাইকে আমি দেখে নিব। আমার সাথে জালিয়াতি করার পরিণাম কি হতে পারে? এই মেয়ে তুমি নিশি তাই না? আজকে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে। আমি আমার সত্যিকারের নিশিকে পেয়ে গেছি। তখনই পারভেজ, কোথায় যাচ্ছিস? আমার বাল্যকালের বউয়ের কাছে। আম্মু তুমিও এমনটা করতে পারলে? ঠিক আছে, আমার বউকে আমি নিজেই নিয়ে আসবো। জুয়েল চল। দুজন বেরিয়ে সোজা নিশির পিছু পিছু হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর দেখি নিশি একটা ছেলের সাথে হ্যান্ডশিপ করছে। বাহ, নিশির বাল্যকালের বরটা তো দেখতে অনেক সুন্দর। শালা ওই ছেলেটা ওর বর নয়, আমি হলাম ওর বর। তাহলে তোর বাড়িতে যেই নিশি সেটা আবার কে? আরে ওর নাম নিশি নয়, ওর নাম প্রিয়া। আমার পরিবারের সবাই মিলে আমার সাথে বেইমানি করছে। আরে নিশিকে বাইকে উঠাচ্ছে ওই ছেলেটা। চল বাধা দেই। বাইকে উঠালে তোর কি? আর এমনিতে নিশির কথার আগে হাত চলে। যদিও লেহেঙ্গা পরতে বেশি পছন্দ করে, কিন্তু দুষ্টামের জন্য 1 নম্বর। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু তুই এত কিছু জানিস কি করে? ওদের বাড়িতে ভাড়া ছিলাম 1 মাস, তখনই সব জানতে পারছি। তার মানে ওদের বাড়িতে রুম খালি আছে? হ্যাঁ ঠিক আছে, তবে ব্যাচেলারদের এখন ভাড়া দিবে না। সমস্যা নেই বউ, পেয়ে যাব। চলো আজকে একটা নাটকের মেয়ে ভাড়া করে নেব, মাত্র 1 দিনের জন্য হলে হইবে। পরে কি করবি? তোর মতো মাথা মোটা না। এখন চল কাছে গিয়ে নিশিকে আটকাই। আরে নিশিরা তো চলে গেছে, শালা তোর জন্য সব হয়েছে। এখন চল। জুয়েলকে সাথে করে যারা মঞ্চ নাটক করে তাদের কাছে গিয়ে বলেছি 1 মাস অভিনয় করতে হবে, একজনের বউ হয়ে থাকতে হবে, এমন একটা মেয়ে লাগবে। না, এমন কাউকে পাবেন না। আচ্ছা আপনাদের মাঝে স্বামী স্ত্রী আছে যারা একসাথে অভিনয় করে? আমার বড় ভাই আর ভাবি হয়ে অভিনয় করবেন? মাত্র 1 মাস করলে হবে। হ্যাঁ যেতে পারি, তবে খাওয়া দাওয়া সব আপনার উপর, আর আমাদের 40,000 টাকা দিতে হবে। চেয়ে দেখি একজন মাঝবয়সী মহিলা। ঠিক আছে, আপনার নাম আর আপনার বরের নাম সহ সবকিছু বলেন। আমার নাম নাজমা আর বরের নাম নাজিম হোসেন। এক এক করে সবকিছু আমাকে বলছে। আমি ওর সবকিছু ওনাদেরকে বুঝিয়ে দিলাম। জুয়েলকে নিয়ে নিশিদের বাড়িতে গেলাম। মমতা আন্টিকে দেখে আমার চোখে পানি চলে আসছে। জুয়েলের মাধ্যমে ভাড়া নিতে পারলাম। আমরা 2 তলা আর নিশিরা নিচতলা, তবে বাড়িটা 2 তলাই। ঠিক আছে, তাহলে আমরা আগামীকাল আসবো। ওনাদের বলছি সকালে চলে আসতে। ওনাদের বিদায় করে দিয়ে রাতে বাড়িতে এসেছি। কিরে, কোথায় ছিলি? আমার টাকা লাগবে 1 লাখ, আর এক্ষুনি তা না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। হঠাৎ এত টাকা দিয়ে তুই কি করবি? লাগবে, আমি নতুন একটা বাইক কিনবো, আর এই পুরাতন বাইকটা বেচে দিয়েছি। ঠিক আছে, সকালে অফিসে দেখা করে চেক নিয়ে যাস। আম্মুর টাকাটা আমার রাতে লাগবে ক্যাশ, কারণ বাইকের টাকা দিতে হবে। ঠিক আছে, দিয়ে দেন টাকাটা। আমাকে আদর করতে তোমার মন চায় না? দেখো প্রিয়া, আমি এখন তোমার সাথে এমন কিছুই করতে চাই না। আমাকে তো তুমি নিশি বলে ডাকো, তাহলে আজ হঠাৎ প্রিয়া ডাকছো কেন? আপাতত তোকে তেমন কিছু বুঝতে দেওয়া যাবে না। আসলে প্রিয়া নামটাই অনেক সুন্দর, তাই প্রিয়া বলে ডাকবো। ঠিক আছে, তাই বলে ডেকো। ঠিক আছে, এখন ছাড়ো। প্রিয়াকে ছাড়িয়ে আমি রুমে ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে আমার ব্যাগটা গুছিয়ে নিয়েছি। রাতটা ছট করে কাটিয়ে সকালে আম্মুকে বলছি কলেজে
যেতেছি, আসতে দেরি হবে। আমাকে নিয়ে তুমি ঘুরতে যাবে কখন? যাবো তো, আগে কলেজ থেকে আসি। আজকে তো বন্ধ কলেজ, তাহলে কেন যাচ্ছ? আমার প্রাইভেট আছে, কোনো মতে পাশ কাটিয়ে বেরিয়ে এলাম। এসে ভাড়া করা ভাই ভাবিকে নিয়ে নিশিদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে উঠে গেলাম। আমার রুমটা ঠিক ছাদে ওঠা সিঁড়ির সাথেই রাখছি। সারা সকাল রুম গোছাতেই চলে গেছে। দুপুরে আমি ফ্রেশ হয়ে নিচে নামছি, তখনই ওই তুই এখানে আমাদের বাড়িতে আসলি কি করে? আরে, এই পিচিটা এখানে আসছে কোথায় থেকে? কি রে বল, তুই এখানে কেন আসলি? আমার গাল টিপ দিতে আসছিস তাই না? দাঁড়া, এক্ষুনি আমি আমার বড় আপুকে ডেকে আনতেছি। এইটা তাহলে নিশির বোন নিহা। আরে, এটা কোথা থেকে এলো? আজকে তো আমি গেছি কলেজ থেকে আসার সময় রাস্তায় নিহার গাল ধরে উলি বাবারে বলেছি। তখন যা কাহিনী হয়েছে, কান্না করে আমার থেকে 10টা চকলেট আর আইসক্রিম নিয়েছে। আর আমিও বুঝতে পারিনি এইটা নিশির বড় বোন নিহা। এমনকি 2 বোন মিলে এসেছে। নিশি আমাকে দেখেই এমন ভাব নিয়েছে, মনে হয় জীবনেও আমাকে কোথাও দেখেনি। ওই আপনি কে? আরে বলে কি, আমাকে চিনে না নাকি? মনে মনে ভাবছি, ঠিক আছে তাহলে আমিও না চিনার ভান করি। ম্যাম, আমি আপনাদের বাড়িতে 2 তলায় ভাড়া এসেছি। মানে তোমাকে কে ভাড়া দিছে? আমি দিয়েছি, ও আর ওর ভাই ভাবি। তখনই আমার ভাড়া করা ভাই ভাবি নেমে এসেছে। তা আপনার বউ কোথায়? আমার বউ মানে? আমি তো বিয়ে করিনি। কি এত বড় মিথ্যা কথা! আম্মু, তোমাকে ও বোকা বানাচ্ছে। আসলে ও বিবাহিত আর ওর বউ আছে। আরে কি বলেন? আমার ভাই তো চাকরি করে, আর ওর জন্য মেয়ে দেখতেছি বিয়ে করাবো বলে। বাহ, আপনার মেয়েটা তো অনেক সুন্দর। আমার ভাইয়ের সাথে বিয়ে দিবেন? আমার মেয়ের বিয়ে হয়ে গেছে বাল্যকালে, আর ছেলের নাম পারভেজ। ওরা সবাই লন্ডনে থাকে। 13 বছর পর দেশে আসছে নিশির সাথে দেখা করতে। তা কবে যাবেন লন্ডন ওনারা? আমার আপুদের আবার বিয়ে হবে অক্টোবর 10 তারিখ। কেন আবার বিয়ে হবে কেন? একবার তো বিয়ে হয়েছে বাল্যকালে। এত কিছু তুমি বুঝবে না। আম্মু, তুমি ওদের কথা বিশ্বাস করবে না। আমি বলছি তো, ও জলি মিথ্যা বলছে। আর ও আমার সাথে কলেজে পড়ে, নিশ্চয়ই কোনো মতলবে এখানে এসেছে। আমি কলেজে পড়ি তা কি করে হয়? আমি তো চাকরি করি। আমার মনে হয় আমার মতো দেখতে কেউ হবে। আন্টি জানেন, পৃথিবীতে একই রকম দেখতে 7 জন হয়। হ্যাঁ, আমিও কোথাও একবার পড়েছিলাম। যাক, এত কিছু জানার দরকার নেই। ভাড়ায় এসেছো, ভাড়া থাকবে। আমাদের সাথে কোনো রকম কথা বা দেখা করার কোনো চেষ্টা করবে না। আমাদের ফ্ল্যাটে আসবে না। সিঁড়ি দিয়ে নেমে সোজা চলে যাবে। ভুল করেও তাকাবে না। ঠিক আছে আন্টি, একটা কথা বলি। হ্যাঁ, কি বলবে বলো? এটাই শেষ কথা। আপনাকে দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। আপনি যদি এখনো সেজে রাস্তায় বের হন, তাহলে এলাকার সব ছেলেরা আপনার দিকে তাকিয়ে থাকবে। আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর। আর নিশি যে আপনার মেয়ে তা একদম বোঝা যাচ্ছে না। মনে হয় আপনার বোন। আরো কিছু পামটাম দিয়ে প্রশংসা করেছি, তখনই চেয়ে দেখি আন্টি খুশিতে বাক বাকুম করেছে। বাবা, তোমার নাম কি জানি? সাইফুল ইসলাম। সাইফুল, তোমার যখন মন চাইবে তখন আসবে। যদি কেউ কিছু বলে তাহলে আমাকে বলবে। এই নিশি, সর দেখি। বাবা আসো, ভিতরে আসো। কাকে নিয়ে এসেছো? আব্বু চুপ থাকেন, তা না হলে আপনাকে বের করে দিবে। কারণ ছেলেটা আম্মুর প্রশংসা করেছে। বুঝতে পারছি, আজকে আমার কপালে খারাপই আছে। চলো আমরা যা যা রুমে চলে যাই। আপু, ছেলেটা দেখতে কিন্তু হেব্বি। তুই যা, আমি একটু লাইন মারি। তুইও আমার আম্মুর সাথে সাথে শুরু করেছিস? আন্টি, আপনাদের নিচ তলাটা একটু ঘুরে দেখতে পারি? হ্যাঁ, দেখো না। তখনই আমি নিহাকে ডাক দিয়ে কাছে আনছি। ভাইয়া, আপনি অনেক চালাক।
আম্মু আপনার উপর আর রাগ করবে না। আজ থেকে আম্মু আপনাকে অনেক ভালোবাসবে। নিহা, নিশি রুম কোনটা? আমি আজকে তোমাকে খুন করে ফেলবো। খুন পরে করবেন ম্যাম, আগে নিজের কাপড় ঠিক করেন। আমি না হয় দেখছি, কিন্তু অন্য কেউ যদি দেখে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এই, তুই কোথাও যাবি না। আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসতেছি। আজকে তোর খবর করে ছেড়ে দিব। হ্যাঁ, আমি তো সারা জীবন এখানে থাকার জন্য এসেছি। আমার এত তাড়াতাড়ি মরার কোনো ইচ্ছে নেই। আপনি ফ্রেশ হন, আমি গেলাম। আর বিকালে কিন্তু আমি আপনাকে নিয়ে ঘুরতে যাব। তোর সাথে আমি ঘুরতে যাব? তোকে তো আজকে এই বাড়ি ছাড়া করব। আমি আজকে পারভেজের সাথে ঘুরতে যাব। আমার বাল্যকালের বরের সাথে যাব, বুঝলি? সেইটা সময় বলে দিবে। তবে আজকে যা দেখেছি তা মনে হয় না সহজে ভুলতে পারবো। এখন যাই, বিকেলে আবার আসবো ডিস্টার্ব করতে। নিশি দৌড়ে আমার দিকে আসতে চাইছে, আমি সোজা দৌড়ে রুমে চলে আসছি। বাহ, নিশির পেটের তিলটা আগের চেয়ে একটু বড় হয়েছে, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। পারভেজ ভাই, এখন একটু বের হব। আমাদের বাড়ি যেতে হবে। বাসায় একটু ঝামেলা হচ্ছে। আমরা ঝামেলা মিটিয়ে চলে আসব। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবেন। ওনারা চলে গেছে। আমি ফ্রেশ হয়ে বের হয়ে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখি ওই ছেলেটা আসছে, যাকে নিশি পারভেজ বলে চিনে। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে গেছি। আরে সাইফুল, বাবা এদিকে আসো, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। এই হলো নিশির বাল্যকালের বর। দেখতে কেমন? দেখতে তো ভালোই, তবে কেন জানি মনে হচ্ছে নিশির সাথে একদম মানাবে না। আম্মু, তুমি ওকে কেন এত কিছু বলছো? এদিকে আসো, আমার শাড়ি পরতে হবে। তুমি কচিটা করে দিবে। আমার হাতে কাজ আছে, রান্না করা বাকি। আজকে কাজের মেয়ে আসেনি, তুই নিজে নিজে করে নে, আর না হয় পারভেজকে দিয়ে করিয়ে নে। পারভেজ, তুমি শাড়ি পরাতে পারো? না নিশি, আমি শাড়ি পরাতে পারি না। এক কাজ করো, তুমি শাড়িটা নিয়ে পার্লারে চলো। এখন পার্লারে গেলে ঘুরতে যাব কখন? তাহলে এক কাজ করো, আজকে লেহেঙ্গা পরে নাও, অন্য একদিন শাড়ি পরে যেও। আমি আব্বু আম্মুকে ম্যানেজ করে নেব। ঠিক আছে, তাই হবে। সাইফুল ভাইয়া, তুমি আমার দুলাভাইয়ের সাথে পরিচিত হয়েছো? কোনো দরকার নেই। নেহা, তুমি নিশিকে বলো আমি গাড়িতে বাইরে অপেক্ষা করতেছি। হ্যাঁ, আমিও এটাই চাইছিলাম। ঠিক আছে, আপুকে বলে দিতেছি। ধন্যবাদ নিহা তোমাকে। এই নাও চকলেট। নিহা চকলেট পেয়ে চলে গেছে। আমি চুপ করে নিশির রুমে ঢুকে গেছি। চেয়ে দেখি নিশি লেহেঙ্গা পরার জন্য রেডি হচ্ছে। তখনই আমাকে দেখে বলে, এই, তুই আবার এসেছিস কেন? তোমাকে শাড়ি পরাতে। মানে তবে রে, তোকে আমি এবার সত্যি সত্যি খুন করে ফেলবো। আরে ম্যাম, কি করছেন? মরে যাব তো। তোর মোবাইল দে আগে, তারপর বাকি কথা হবে। করে মোবাইলটা নিয়ে এক আছাড় দিয়ে ভেঙে ফেলেছে। আমার ড্যান্স ভিডিও করে আমাকে ব্ল্যাকমেল করতে চাইছিলে। আজকে তোমার একদিন কি আমার একদিন। ম্যাম, শুধু শাড়িটা পরিয়ে হলে যাব, আর কিছু করব না। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন প্লিজ। ঠিক আছে, শুধু পারভেজের মা বলছে শাড়ি পরে যেতে, তাই নাও নাও শাড়ি। তবে তুমি শরীরে হাত দিবে না, আমাকে বলবে, আমি পরে নেব। ঠিক আছে। নিশিকে শাড়ি পরাচ্ছি। হঠাৎ করে পেটের তিলের দিকে নজর গেছে। বাল্যকালে নিশির এই তিলটা আমি কোনো না কোনো বাহানায় আমি ধরতাম, তবে আজকেও কেন জানি ধরতে ইচ্ছে করছে। কিন্তু ধরলে তো খবর করে ছাড়বে। কি দেখছো এমন করে? ম্যাম, আপনার তিলটা অনেক সুন্দর, আমার ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। এইটা ছুঁয়ে দেখার অধিকার একমাত্র আমার বরের, ওকে ছাড়া কাউকে ধরতে দিব না। আর বাল্যকালে পারভেজ এমনিতেই এটা ধরতো। যাক, তুমি কাজে মন দাও। হ্যাঁ দেন, কচিটা করে দেই। হ্যাঁ নাও। ম্যাম, আপনার চুলগুলো ছেড়ে রাখলে বেশি সুন্দর লাগবে। আর আপনার চুল তো অনেক বড়, তাই না? কোনো দরকার নেই। ঠিক আছে, নেন, কচি করা হয়ে গেছে। আমি গুজে দিব। কোনো দরকার নেই, আমারটা আমি নিজেই গুজে নিব। কিছুক্ষণ চেষ্টা করার পর বললাম, নাও তো।
কুচিটা একটু গুজে দাও। হ্যাঁ দেন। কুচিটা হাতে নিয়ে গুজে দিতেছি আর তিলটা ছুঁয়ে দিয়েছি। নিশি বুঝতে পারছে কিন্তু কিছু বলেনি। নেন ম্যাম, এখন একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে তাকিয়ে দেখেন। ওয়াও, অনেক সুন্দর হয়েছে তো, ধন্যবাদ তোমাকে বলে হাত বাড়িয়ে আমার গাল ধরতে চাইছে, কিন্তু কি মনে করে আর ধরেনি। তাহলে চলেন আমরা ঘুরতে যাই। মানে তোমার সাথে ঘুরতে যাব কেন? বারে, এত সুন্দর করে সাজিয়েছে কি অন্যের সাথে ঘুরতে যেতে? তোমার কি মনে হয় আমি তোমার সাথে ঘুরতে যাব? হ্যাঁ মনে হচ্ছে আপনি যাবেন, এটা আমার বিশ্বাস। দেখি চলেন বলে নিশির হাত ধরেছি। ঠিক তখনই নিশি আমাকে এক থাপ্পড় দিয়েছে। আর যদি কোনোদিন আমাকে টাচ করছিস তাহলে তোর খবর আছে। আমি তোকে কতবার বলছি পারভেজকে আমি ভালোবাসি, শুধু ভালোবাসি না, ওকে নিজের প্রাণ মনে করি। তাও তুই আমার আর পারভেজের মাঝখানে আসতে চাইছিস? থাপ্পড় দেওয়ার জন্য ধন্যবাদ। সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে। তখনই খেয়াল করলাম নিহা ভিতরে এসেছে। আপনার ঠোঁট কেটে গেছে, রক্ত পড়ছে তো, কি করে কাটছে? না তেমন কিছু না, দাঁতের সাথে কামড় লাগছে তাই। দেখি নিহা সরো, আমি রুমে যাই। নিশি আমার দিকে তাকিয়ে আছে। আমি সোজা রুমে চলে এসেছি। এসে জোড়াতালি দিয়ে মোবাইলটা ঠিক করে জুয়েলকে ফোন করে বলেছি আজকে ভূতের আড্ডায় যাব। ভূতের আড্ডায় আজকে যেতে পারবো না রে, একটু কাজ আছে, তুই একা চলে যাস। ঠিক আছে। ফোনটা রেখে মনটা খারাপ করে একটু শুয়ে আছি। কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। রাত 8টা বাজে। মোবাইলের রিংটনে শুনে ঘুম ভাঙছে। মোবাইলটা হাতে নিয়ে দেখি আম্মুর ফোন। রিসিভ করতেই বলে, কিরে, তুই আজকে সকালে কলেজে যাবি বলে বের হলি, এখন পর্যন্ত বাড়িতে আসার নাম নেই। কোথায় আছিস তুই? এই আসতেছি বলে ফোনটা কেটে দিয়েছি। না, এখন উঠে ফ্রেশ হতে হবে। আমার ঠোঁটে এসব কি? আর ঠোঁটের ব্যথাটাও একদম নেই। আরে ঠোঁটে মলম লাগিয়েছে কে? মনে হয় নিহা এসেছে। যাক, নিহা ছোট হলে কি হবে, বুদ্ধি আছে। ফ্রেশ হয়ে বাইক নিয়ে বের হয়েছি। বারবার নিশি থাপ্পড়টার কথা মনে পড়ছে। না, এক কাজ করি, আজকে একটু নাইট ক্লাবে যাই। যেই কথা সেই কাজ। বাইকটা নিয়ে সোজা চলে আসলাম। বাইকটা রেখে ভিতরে ঢুকে তো আমি পুরাই অবাক। আরে ও এখানে কেন? তখন একটা ছেলে এসে বলে কি লাগবে, দেশি নাকি বিদেশি? আমি ড্রিঙ্কস করি না, আমার লাগবে না। ঠিক তখনই চেয়ে দেখি নিশি আর নকল পারভেজ নাচ করতেছে। হঠাৎ খেয়াল করলাম নিশি শাড়ির আঁচলের স্টিপিন খুলে যাচ্ছে। আঁচলটা খুলে গেলে নিশির অনেক খারাপ লাগবে। এই যে মিস্টার, দেশি লাগবে একটা। ছেলেটি বলল 1000 টাকা দেন, এনে দিতেছি। এই নিন। একটা মেয়েকে ইশারা করেছে। সে এসে আমার হাত ধরে নাচতে আরম্ভ করেছে। আমি মেয়েটার দিকে না তাকিয়ে নিশির দিকে তাকিয়ে আছি। আস্তে আস্তে নিশিদের কাছে চলে গেলাম। মেয়েটিকে বলেছি ওই নকল পারভেজ যখন নিশিকে ঘুরাবে তখন গিয়ে যেন ওর হাত মেয়েটা ধরে নিবে। মেয়েটি রাজি হয়ে গেল। আমি মেয়েটিকে ঘুরিয়ে ছেড়ে দিয়েছি আর ও নিশিকে ঘুরিয়েছে। আমি গিয়ে নিশিকে ধরে একটু দূরে নিয়ে এসেছি। তুমি এখানে কেন? ছি, কি বিশ্রী গন্ধ। আপনি ড্রিঙ্কস করেছেন? তাতে তোর কি, যা এখান থেকে, তা না হলে কিন্তু আবার থাপ্পড় খাবি। হ্যাঁ, তা তো দিতেই পারবেন। দেখি এদিকে ঘুরেন, নিজের শাড়ির আঁচল খুলে যাচ্ছে, সেই দিকে কোনো খেয়াল আছে? দেন, আমি ওইটা লাগিয়ে দেই। দেখি, সরুন, আমি পারভেজকে দিয়ে লাগিয়ে নেব। ওই দেখেন, আপনার পারভেজ অন্য মেয়ের সাথে কি সুন্দর রোম্যান্সের ডান্স করছে। দেখি দেন, আমি লাগিয়ে দেই। নিশি আমার দিকে তাকিয়ে আছে। আমি আঁচলটা ঠিক করে লাগিয়ে দিয়েছি। তখনই একজন বলে পুলিশ আসতেছে, সবাই পালান। সবাই যার যার মতো করে পালাচ্ছে। সবাই এমন করে পালাচ্ছেন কেন? একজনকে জিজ্ঞেস করেছি। সে বলছে সাপটা দেওয়া হয়নি তাই। বুঝতে পারছি। নিশি চলো। নিশি হাঁটতে পারছে না, ড্রিঙ্কস করে একদম নিজের কোনো খেয়াল নেই। নিশিকে কোলে নিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে এসেছি। নিশিকে কোলে তুলেছি। সে 13 বছর পর আমার ভালোই লাগছে। হোটেলের পাশে একটা ছোট পার্কের ভিতরে নিশিকে নিয়ে বসে আছি। রাত 12টা বাজতে চলেছে। চেয়ে দেখি নিশি চোখ মেলছে। আমি কোথায়? আমার অনেক কেন আপুর জন্য এত কিছু করছেন? তাহলে কি ধরে নিব? আপনি আপুকে ভালোবাসেন? ভাইয়া, আপু তো বমি করতেছে। আপনি আপুকে ছেড়ে যেয়েন না প্লিজ। আম্মু বাসায় নেই, যদি আপুর কিছু হয়ে যায় তাহলে আমি কেমনে কি করব? এক কাজ করো, একটা টাওয়েল নিয়ে এসো
আর এক মগ পানি নিয়ে এসো। হ্যাঁ আনতেছি। নিহা চলে গেছে। আমি নিশির পাশে বসে নিশিকে ধরে বসিয়েছি। নিহা মগে পানি আর টাওয়েল নিয়ে এসেছে। নিহা, তোমাদের বাসায় টক জাতীয় কিছু খাবার আছে বা কোনো আচার থাকলে বলো। ফ্রিজে আছে, আমি নিয়ে আসতেছি। নিশির জামা নষ্ট করে ফেলছে বমি করে। নিহা লেবুর শরবত নিয়ে এসেছে। আমি নিশিকে খাইয়ে দিয়েছি। নিহা, কালনি ভুয়াকে ডাক দাও। নিহা গিয়ে ওনাকে ডেকে আনছে। ভুয়া, আপনি নিশির কাপড়টা চেঞ্জ করে দেন। বুয়া, আপনি আন্টিকে কিছু বলিয়েন না, কারণ আন্টি জানতে পারলে নিশিকে অনেক বকা দিবে। আচ্ছা নিহা, তুমি সাথে থাকো, আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই। ঠিক আছে। আর ভাইয়া, আপনি কিন্তু আমার প্রশ্ন উত্তর দেননি। নিহা, তুমি যেটা ভাবছো তার কিছুই না। এমনিতেই একটা মেয়ে বিপদে পড়ছে, তাই সাহায্য করেছি। ঠিক আছে, আমি গেলাম। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়েছি। আর কখন ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কলেজে চলে এসেছি। এসে জুয়েলের কাছে সব খুলে বলেছি। আচ্ছা, তুই নিশিকে সব খুলে বল, দেখ নিশি কি বলে। হ্যাঁ, তাই করব। তবে আগে আরো নিশিকে আমার প্রতি দুর্বল করি। চলো ক্লাসে যাই। এমনি পেছন থেকে কেউ একজন আমার হাত ধরে বলে, সরি কালকে তোমাকে থাপ্পড় দেওয়ার জন্য। আমি তাকিয়ে দেখি নিশি। আরে আপনি আমাকে সরি বলছেন কেন? আর কখন আপনি আমাকে থাপ্পড় দিয়েছেন? বলছি তো সরি, তাহলে কেন এমন করছেন? গতকাল রাতের ঘটনা সব নেহা আমাকে খুলে বলেছে, তার জন্য আপনাকে ধন্যবাদ। দেখুন মিস নিশি, আপনার কোনো কথাই আমি বুঝতে পারছি না। আপনি কেন সরি বলছেন আর কেনই বা ধন্যবাদ দিতেছেন? আপনি সাইফুল ইসলাম ভাইয়া না? না, আমি সাইফুল নই, আমার নাম পারভেজ। ও, আমার বরের নাম পারভেজ। আসলে আপনার মতো দেখতে, একদম হুবহু। তার নাম সাইফুল ইসলাম। সরি ভাইয়া, আপনাকে বিরক্ত করার জন্য। কি আমার মতো দেখতে? বাহ, তাহলে তো ভালোই। আচ্ছা, তাহলে আমি আসি। এই জুয়েল, চল আমরা ক্লাসে যাই। যদি কিছু মনে না করেন তাহলে আমার বার্থডে পার্টিতে আগামীকাল রাতে আমাদের বাড়িতে আসবেন। না, আসতে পারবো না, আমার বাড়িতে কাজ আছে। এই জুয়েল, চল। নিশি, চিন্তা করো না, পারভেজ আসবে আগামীকাল তোমার বার্থডে পার্টিতে। ধন্যবাদ। তাহলে সাইফুল ভাইয়ের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব। তাহলে আসবেন কিন্তু আগামীকাল। আর হ্যাঁ, আপনার বউকে সাথে করে নিয়ে আসিয়েন, কেমন? হ্যাঁ, আসবেই, একদম চিন্তা করো না। নিশি চলে গেছে। আর তখনই জুয়েলকে আমি সমানে কিল ঘুষি দিতে লাগলাম। শালা, তুই জানিস না সাইফুল আমি নিজেই, আর পারভেজও আমি। তাহলে কেন নিশির বার্থডেতে যেতে রাজি হলি? সরি দোস্ত, আমার একদম মনে নেই। এখন কি করব? কি আর করব, যেতে হবে। আর না গেলে সব শেষ হয়ে যাবে। তবে সব থেকে বড় সমস্যা হচ্ছে প্রিয়া। কথা নেই, বার্তা নেই, খালি জড়িয়ে ধরে। অমনি হয়, জড়িয়ে ধরার জন্য একদম ছটফট করে। ঠিক আছে, আগামীকাল প্রিয়াকে আমি ম্যানেজ করব, তুই শুধু নিশিকে ম্যানেজ করিস, কেমন? মনে থাকে যেন। এখন চল একটা প্ল্যান করি, কি করে নিশিকে বোঝানো যাবে যে আমরা দুজন ব্যক্তি দেখতে একই রকম, আর সেইটা সবার সামনে পূরণ করব। জুয়েল আর আমি মিলে দুজনে একটা প্ল্যান করেছি। আজকে আর ক্লাস করিনি, দুজনে মিলে প্ল্যান করেছি। কিছুক্ষণ পর দেখি ওই নকল পারভেজ কলেজে এসেছে এই মাত্র। জুয়েল, এই শালাকে আগে শায়েস্তা করতে হবে। শালার গাড়ির চাকার পাম্প ছেড়ে দিব নাকি? গুড আইডিয়া, যা তাই করো। যখনই নিশি আসবে তখনই আমি বাইকটা নিয়ে এসে এন্ট্রি দিব। কিন্তু নিশি তোর সাথে যেতে রাজি হবে কেন? বোকা নিশি সাইফুলের সাথে যাবে, পারভেজের সাথে নয়। দোস্ত, তোর মাথায় অনেক বুদ্ধি আছে। যেটা করতে বলেছি তুই সেটা কর। যা এখন। আমি বাইকটা নিয়ে একটু দূরে দাঁড়িয়ে আছি, আর জুয়েল গিয়ে নকল পারভেজের গাড়ির চাকার হাওয়া ছেড়ে দিচ্ছে। কিছুক্ষণ পর নিশি এসেছে। নিশি, আমার ভুল হয়ে গেছে। আসলে গতকাল রাতের ঘটনাটার জন্য সরি। আমার একদম উচিত হয়নি তোমাকে একা রেখে চলে আসা। আমি পুলিশের ভয়ে তাড়াহুড়া করে বেরিয়ে চলে এসেছি। তুমি মিথ্যা কথা বলছো কেন পারভেজ? তুমি বলছো তোমার আম্মু আমাকে দেখতে চাইছে, আর তুমি কিনা আমাকে ক্লাবে নিয়ে গেছো। আসলে বন্ধুদের পাল্লায় পড়ে গেছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এই কানে ধরলাম, আর কোনোদিন এমন ভুল করব না। যদি করি তুমি যা বলবে তাই হবে। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি আমাকে শরবতের সাথে কি সব মিশিয়ে দিছো।
যা খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। যদি সাইফুল ভাইয়া না থাকতো তাহলে আমার কি হতো? আমি নিজেও জানতাম না, তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করতেছি আর কোনোদিন এসব ক্লাবে যাব না। আমি তোমার কাছে 2 হাত জোর করে ক্ষমা চাচ্ছি। প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। ঠিক আছে, আজকের মতো লাস্ট। আর যদি কোনোদিন এমন ভুল করো তাহলে কিন্তু আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। ধন্যবাদ তোমাকে। চলো আমি তোমাকে বাড়িতে দিয়ে আসি। হ্যাঁ চলো। ওরা দুজনেই গাড়িতে উঠবে এমন সময় আমি বাইক নিয়ে হাজির হয়েছি। আরে নিশি, তুমি আজ কলেজে এসেছো? হ্যাঁ, তা তো সকালে দেখছেন, এখন আবার জিজ্ঞেস করছেন কেন? সরি, আমি কখন সকালে দেখছি? আমি জাস্ট অফিস থেকে বাসায় যেতেছি। আজ খুব সকালে অফিসে যেতে হয়েছিল। আপনি পারভেজ ভাইয়া না? পারভেজ তো তোমার সামনে দাঁড়িয়ে আছে। আমি এই পারভেজের কথা বলছি না, আমি কলেজের পারভেজ ভাইয়ার কথা বলতেছি। ও বুঝতে পারছি, আপনি সাইফুল ভাইয়া। কে তোমার ভাইয়া? কেন আপনি? কারণ নিহা তো আপনাকে ভাইয়া বলে ডাকে। নিহার বয়স আর তোমার বয়স কি এক? ঠিক আছে, তোমার যা মন চায় ডাকো, আমি গেলাম। তখনই নকল পারভেজ বলে, আরে চাকার হাওয়া ছাড়ছে কে? পেছনের চাকার হাওয়া নেই। তাহলে এখন যাব কি করে? নিশে এসো, আমিও বাড়ি যাব। পারভেজ গাড়ি ঠিক করে নিয়ে আসবে। ঠিক আছে পারভেজ, তুমি গাড়ি ঠিক করে নিয়ে এসো। আর সাইফুল ভাইয়া, আপনাকে আমার কিছু কথা বলার আছে। হ্যাঁ বলো না, কি বলবে? সরি আর ধন্যবাদ। বুঝতে পারছি, আসলে আপনার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে আমি এই কাজটাই করতাম। তার মানে রাস্তার ওই অপরিচিত মেয়েদের সাথে আমাকে তুলনা করছেন? ঠিক তা না। আচ্ছা বাদ দেন এসব কথা, এই নেন আপনার বার্থডে গিফট। আমার বার্থডে আপনি জানলেন কি করে? আপনার রুমে থেকে আইডি কার্ড দেখে। নামেন ম্যাম, এসে গেছি। ভাইয়া, আপনাকে কিন্তু আগামীকাল বার্থডে পার্টিতে থাকতে হবে, কারণ আপনার মতো দেখতে একজনকে আমি আসতে বলছি। সরি নিহা, সরি আন্টি, আমি থাকতে পারবো না। আগামীকাল আমার অফিস, রাতে কাজ করতে হবে আর একটু দূরে যেতে হবে কোম্পানির কাজে। এখানে তো আম্মু নেই, তাহলে আন্টি ডাকছেন কাকে? আপনাকে? আমি আপনার আন্টি হলাম কবে? যখন থেকে আমি আপনার সাইফুল ভাইয়া হয়েছি সেদিন থেকে আপনি আমার আন্টি হয়ে গেছেন। আপনি যদি আমাকে ভাইয়া বলতে পারেন তাহলে আমি কেন আন্টি ডাকতে পারবো না? এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আপনি আগামীকাল বার্থডে পার্টিতে থাকবেন, যদি না থাকেন তাহলে আপনার কপালে খারাপই আছে, বলে দিলাম। আমি না থাকলেও কোনো ক্ষতি হবে না, কারণ আমি তো আপনার কেউ না। আর আপনি যা করার করিয়েন আন্টি, আমি থাকতে পারবো না। ঠিক তখনই নিশি এসে আমার গলা টিপে ধরতে চাইছে আর আমি দৌড়ে রুমে চলে এসেছি। নিজের বরকে তুমি ভাইয়া বলতে পারো, তাহলে আমি তোমাকে আন্টি বললে সমস্যা কোথায়? আমাকে ভাইয়া বলার মজা হাড়ে হাড়ে টের পাবে। আন্টি কোথাকার! আহ কি আনন্দ! আকাশে বাতাসে নাচতে নাচতে বাথরুমে গেছি ফ্রেশ হতে। তখনই নিহা এসে বলছে, ভাইয়া, আম্মু আপনার জন্য খাবার পাঠিয়েছে। তাই বুঝি? টেবিলে রাখো। ভাইয়া, আপু এসেছে তোমার সাথে কথা বলবে বলে। আমি এখন ফ্রেশ হব, কথা বলতে পারবো না। তোমার আপুকে বলো আমি কোনো আন্টির সাথে কথা বলবো না। ওই তুই আজকে বাহিরে আয়, তোর একদিন কি আমার একদিন। আজকে তোর মাথা ফাটাবো, তোর চোখ তুলে ফেলবো। আন্টি আপনি গিয়ে আপনার বরের সাথে এই রাগটা দেখান। নিহা আন্টিকে বলো চলে যেতে। ভাইয়া, তুমি না আপুকে ভালোবাসো, তাহলে আন্টি বলে ডাকতেছেন কেন? কি? এই হাদারাম আমাকে ভালোবাসে? তখনই হাদারাম যে বলছে, সাইফুল ভাইয়া তোমার জন্য কত কষ্ট করেছে, আমি তো সাইফুল ভাইয়ের প্রেমে পড়ে গেছি। নিহা আমি কখন বলেছি তোমাকে যে আমি এই আন্টিকে ভালোবাসি? আমার বউ হবে দেখতে অনেক সুন্দর, পেটে তিল থাকবে, চুলগুলো কোমর ছড়িয়ে যাবে, হাসিটা অনেক সুন্দর হবে, কণ্ঠটা একদম শুনলে সব কষ্ট দূর হয়ে যাবে, আর দেখতে একদম পরীর মতো হবে। আপু, এই তুমি তোমার কাজে যাও। আম্মু, আমি একটু বের হচ্ছি। এখন আবার কোথায় যাবি? আমার বান্ধবীর বাসায়, আজকে ওর গায়ে হলুদ। একা যাবার দরকার নাই, পারভেজকে বল এসে তো কি নিয়ে যেতে। ফোন করেছি, বলছে আসতে একটু দেরি হবে,
ওর হাতে কাজ আছে। তাহলে সাইফুলকে সাথে নিয়ে যা। দরকার নেই, আমি একা যেতে পারবো। আন্টি গতকাল রাতে কি হয়েছে জানেন? রাতে একা বের হয়েছে একটা মেয়ে, তারপর আর বাসায় আসেনি, ছেলেরা তুলে নিয়ে গেছে। হ্যাঁ, তা আমিও শুনেছি। নিশি, তুই সাইফুলকে সাথে নিয়ে যা, আর তা না হলে পারভেজের জন্য অপেক্ষা কর। ঠিক আছে, সাইফুল ভাইয়াকে সাথে নিয়ে যাব। সাইফুল ভাইয়া, আপনি আসেন, আমি বাইরে গাড়িতে অপেক্ষা করতেছি। হ্যাঁ, আমি রেডি হয়ে আসছি। আন্টি আপনাকে অনেক ধন্যবাদ। নিশি ম্যাম চলেন। ভাইয়া আসার সময় আমার জন্য চকলেট আইসক্রিম নিয়ে আসবেন কিন্তু। ঠিক আছে। নিশি আর আমি দুজনে বাইরে এসেছি। নিশি ম্যাম বাইকে করে যাবেন? না, আমি গাড়িতে করে যাব। ঠিক আছে চলেন, আমি গাড়ি ড্রাইভ করতেছি। নিশি পাশে বসে আছে, নিশিকে বারবার তাকিয়ে দেখতেছি। এমন ভাবে কি দেখতেছেন ভাইয়া? গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে তো। আর আমাকে দেখে লাভ নাই, আমার তো বিয়ে হয়ে আছে। এক কাজ করতে পারি, আপনার জন্য আমার একটা বান্ধবী সেট করে দিতে পারি। বুঝতে পারছি আন্টি, থাক দরকার নেই, আমার নিজের জিনিস নিজেই খুঁজে নিব। আন্টি আপনি একটু বলিয়েন কি করে যেতে হবে? আমি আন্টি, তাই না? আমাকে আন্টি ডাকার মজা আজকেই বোঝাবো। আরে ম্যাম কি করছেন? গাড়ি অ্যাক্সিডেন্ট করবো তো। কে শুনে কার কথা? আমি এই গাড়িটা সাইড করে থামিয়ে দিয়ে নিশিকে কাতুকুতু দিতে লাগলাম। নিশির যখন ছোটবেলা রাগ উঠতো, তখন আমি কাতুকুতু দিলে ওর রাগ কমে যেত। এই, আপনি কি করছেন? আমাকে সুরসুরে দিতেছেন কেন? সুরসুরি দিলে তো আপনার রাগ কমে যাবে। আপনি কি করে জানলেন আমার রাগ উঠলে সুরসুরি দিলে রাগ কমে যায়? নিহা বলেছে, তবে আপনার পেটের তেলটা একটু বেশি সুন্দর ম্যাম। নিহাটা আপনাকে সব বলে দিয়েছে। গাড়িটা বামে মোড় করে রেখে দিন। ঠিক আছে, গাড়িটা বামে মোড় করেছি। নিশি ম্যাম, আপনার ঠোঁটের লিপ জেল নষ্ট হয়ে গেছে। সব আপনার জন্য হয়েছে, এখন কি করব? কিছুই করতে হবে না বলে নিশিকে ধরে ওর ঠোঁটের লিপ জেল মুছে দিয়েছি। এইটা কি করলেন? এদিকে আসেন, টিস্যু দিয়ে ভালো করে মুছে দেই। সত্যি বলতে আপনাকে এখনই বেশি সুন্দর লাগছে। নিশি চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি নিশির ঠোঁট মুছে দিলাম। দুজনে নেমে পাশাপাশি হেঁটে বাড়ির ভিতরে গেছি। আচ্ছা, আজকে আপনার বান্ধবীর গায়ের হলুদ, আগামীকাল আপনার বার্থডে, আবার ওর বিয়ে, তাহলে একদিনে দুইটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করবেন কি করে? এইটা আপনার চিন্তা না করলে হবে। এখন চলেন ভাইয়া, আমরা ভিতরে যাই। হ্যাঁ চলেন আন্টি। তখনই নিশি আমার গলা টিপে ধরতে চাইছে। আমি একটু সোজা হয়েছি, তখনই নিশি আমার বুকের মাঝে এসে গেছে, আর সেই সুযোগে আমি নিশিকে জড়িয়ে ধরেছি। নিশি নিজেকে ছাড়িয়ে আমাকে থাপ্পড় দিয়েছে। আমি চোখ বন্ধ করে নিয়েছি, কিন্তু থাপ্পড়টা আমার গালে পড়েনি। আমি চোখ মেলে চেয়ে দেখি নিশির হাতটা লিজা ধরে রাখছে। আর এখানে লিজা আসলো কোথায় থেকে? পেছনে চেয়ে দেখি আব্বু আম্মু সহ পরিবারের সবাই দাঁড়িয়ে আছে। এই মেয়ে, তোমার কথার আগে হাত চলে কেন? তোমার সাহস তো কম না। তুমি আমার ছেলেকে থাপ্পড় দিতে যাচ্ছ কেন? আঙ্কেল, আমার মনে হয় মেয়েটা পারভেজ ভাইয়াকে ফাঁসাতে চাচ্ছে, কিন্তু ভাইয়া মনে হয় ওকে তেমন চান্স দিচ্ছে না, তাই এমন করছে। এই মেয়ে, ওই দিন তুমি বাড়িতে গিয়ে আমার ছেলেকে অপমান করে এসেছো। মিথ্যা কথা বলে আমাদের সবাইকে বোকা বানিয়ে এসেছো। তুমি না বলছো তোমার বর আছে, তাহলে আমার ছেলের পিছু নিয়েছো কেন? আব্বাজান, দু এক থাপ্পড় লাগিয়ে দিব নাকি? তখনই চেয়ে দেখি নিশি কেমন চেহারাটা কালো করে নিয়েছে, আর আমাদের বাড়ির সবাই নিশিকে যা খুশি তাই বলে যাচ্ছে। আরে আপনারা কে বলেন তো? সে কখন থেকে উল্টাপাল্টা কথাবার্তা বলে যাচ্ছেন? মানে কি বলছিস পারভেজ? আমাকে চিনতে পারছিস না? আমি তোর জন্মদাতা পিতা। সরি, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আসলে আমার নাম সাইফুল, আর আমি ওনাদের বাসায় ভাড়া থাকি। পারভেজ, এর পরিণাম কিন্তু ভালো হবে না। আমি নিশ্চিত বুঝতে পারছি আমাদের চিনেও না চেনার ভান করছিস। আরে বলছি তো আমি আপনাদের চিনি না। আর আপনি কি বলছেন দু একটা থাপ্পড় লাগাবেন? হাত উপরে তুলে দেখুন, হাত ভেঙে দিব। আরে ম্যাম, আপনি মন খারাপ করছেন কেন? সাইফুল, আমার মনে হচ্ছে ওনারা আপনাকে ওনাদের ছেলে পারভেজ মনে করতেছেন। হ্যাঁ তাই তো, একটু দাঁড়ান, আমি সব সমস্যার সমাধান করে দিচ্ছি।
আপনার ছেলে মনে হয় আমার মতো দেখতে। আমি একটা কোম্পানিতে জব করি, এই দেখুন সেই কোম্পানির আইডি কার্ড। হ্যাঁ তাই তো। মা আলিজা, পারভেজকে একটা ফোন করো তো, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ আব্বু, আমি করতেছি। ঠিক আছে, আপনারা ফোন করেন, আমি গেলাম। এই নিশি ম্যাম চলেন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। একটু দাঁড়ান, আমাকে যে অপমান করেছে তার প্রতিশোধ নিয়ে নিই। ওনাদের ছেলেকে আসতে দেন, আমাকে অপমান করার মজা হারে হারে টের পাবে। কি আমাকে মজা দেখাবে? আসতে দাও, আমার ছেলেকে মজা আমি দেখাবো। রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। আরে দেরি হয়ে যাচ্ছে তো, ওইদিকে রিতার গায়ে হলুদ শেষ হয়ে যাবে। চলেন এখন, পারভেজ মনে হয় জ্যামে আটকা পড়ে আছে। আমি যদি জানতাম রিতার গায়ের হলুদ, তাহলে জীবনেও আসতাম না। শাশুমা, মনে হচ্ছে এই ছেলেটা পারভেজ। আপনি ওনাকে বলেন ওনার মোবাইলটা দেখাতে। তুমি আমার থেকে বেশি চেনো আমার ছেলেকে। দেখি, সবাই চলেন। আর এই মেয়ে, তোমাকে বলি, এতটা রাগ ভালো না। তোমার বরটা তো দেখতে আমার ছেলের মতো, তাই আমাদের একটু ভুল হয়েছে। তাই আমি সবার পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তখনই নিশি, আন্টি ক্ষমা চাইতে হবে না, আসলে ঠিক বলছেন, পারভেজ ভাইয়ের মতো দেখতে আপনার ছেলেটা। তখন আম্মু নিশির মাথায় হাত রেখে আমার দিকে তাকিয়ে চলে গেছে। নিশি, উনি কি বলে গেছে? বলেছে আপনার মাথা খারাপ আছে। চলেন বলে আমার হাত ধরে টেনে ভিতরে নিয়ে গেছে। আমি নিশির সাথে ভিতরে গেছি, একসাথে। ওর বান্ধবীরা দুলাভাই বলে চিৎকার দিয়ে উঠেছে। জি শালিরা, আমি কিন্তু আপনাদের দুলাভাই নই, আমি হলাম সাইফুল ইসলাম। তখনই চেয়ে দেখি রিতা বসা থেকে উঠে আমার দিকে এগিয়ে এসেছে। ও, আপনার নাম সাইফুল? যাক ভালো। তা নিশি, তুই ওনাকে কোথায় পেলি? এই, তোর না গায়ে হলুদ? এই, সবাই ওর গায়ে হলুদ দিয়ে দে। সবাই মিলে রিতাকে গায়ে হলুদ দেওয়ার জন্য নিয়ে যাইতেছে। নিশি, একটু এদিকে আসবে? এখন আসতে পারবো না। আমি মনটা খারাপ করে অন্যদিকে চলে গেছি, একা দাঁড়িয়ে আছি। এমন সময় কেউ এসে আমার পেছন থেকে চোখ টিপে ধরেছে। আরে কে চোখ টিপে ধরেছেন? ছাড়েন বলছি। কোনো শব্দ হচ্ছে না। জোর করে ছাড়িয়ে দেখি প্রিয়া। আরে আপনি আমার চোখ টিপে ধরছেন কেন? আমি তোমাকে চিনতে পারবো না তা কি করে হয়? ডাবল রোল ছবিতে হয়, বাস্তবে নয়। আমাকে বোকা বানানো এত সহজ হবে না, তা কি করে হয়? কিসের ডাবল রোল? দেখি ছাড়েন আমার হাত। আর আমি আবারও বলছি, আমি পারভেজ নই, আমি সাইফুল ইসলাম। তুমি নিজেকে যতই ডাবল করো, আমার থেকে তোমার মুক্তি নেই। নয় আজ, নয় কাল, আমার সাথেই তোমার সংসার করতে হবে। ঘুমিয়ে স্বপ্ন দেখা ভালো, তবে জেগে দেখা কিন্তু বিপদ। সেটা সময় বলে দিবে, এখন তো কাজটা করে নেই। বলে প্রিয়া আমাকে টান মেরে ওর বুকের মাঝে নিয়েছে। আরে কি করছো? ছাড়ো বলছি। বলে কোনো মতে প্রিয়াকে ছাড়িয়ে পেছনে ঘুরে দেখি নিশি দাঁড়িয়ে আছে হাতে হলুদ নিয়ে। এই মেয়ে, আমি আবারও বলতেছি, আমার স্বামীর কাছ থেকে দূরে থাকবি। ঠিক আছে, দূরে থাকবো। কি হলো আন্টি, আমাকে হলুদ না লাগিয়ে চলে যাচ্ছেন কেন? তবে রে, বলে আমার সারা কাপড় হলুদ দিয়ে নষ্ট করে দিয়েছে। নিশি ম্যাম, আপনাকে রাগাতে কেন জানি খুব ভালো লাগে। তখন একটা মেয়ে এসে আমাদেরকে বলে, এই যে আপনারা তাড়াতাড়ি আসেন, রীতা আপু আপনাদেরকে ডাকছে। চলেন ভাইয়া। নিশি, তোর বাল্যকালের বর আসেনি কেন? ওর একটু কাজ পড়ে গেছে, তাই আসেনি। আমি হলে না সব কাজ রেখে আমার বউয়ের সাথে আসতাম, কোনো অজুহাত বা বাহানা দেখাতাম না। তাহলে তো আপনার বউ অনেক লাকি হবে। ঘোড়ার ডিম হবে, দেখিস বউয়ের কপালে শনির দশা লাগবে। জি না, আমার বউ আমাকে অনেক আদর করবে আর মোহাব্বত করবে। নিশির সাথে কতক্ষণ তর্ক বিতর্ক করে নিলাম। আচ্ছা ম্যাম, অনেক রাত হয়েছে, চলেন বাড়িতে যাই। আরে হ্যাঁ, আগামীকাল তো আবার আমার বার্থডে। আচ্ছা রিতা, যাই। আর মনে করে কিন্তু তুই চলে আসিস। সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতেছি, হঠাৎ এক ধাক্কা খেয়েছি। চলেন। সরি আন্টি, দেখতে পাইনি। বাহ, আমাকেও পর করে দিলি। নিজের মাকে আন্টি বলছিস? আরে আমার সাথে তুই ডাবল হওয়ার অ্যাক্টিং কেন করছিস?
সরি আন্টি, আমি আপনার ছেলে নই। এই নিশি চলো। নিশিকে সাথে নিয়ে চলে এসেছি। গাড়িতে বসে আগে মোবাইলটা পকেটে নিয়ে নিলাম। গাড়িতে কোনো কথা হয়নি রাস্তায়। আমি ড্রাইভ করেছি, নিশি পাশে বসে আছে। হঠাৎ করে নিশির মাথাটা আমার কাঁধের উপর রেখেছে। মনে হয় নিশি ঘুমিয়ে গেছে। আমি গাড়িটা বাড়ির সামনে রেখে নিশিকে ডাক না দিয়ে ওকে কোলে তুলে নিলাম। কলিং বেল বাজাতেই আন্টি এসে দরজা খুলে দিয়েছে। বাবা, নিশির কি হয়েছে? কিছু না, ক্লান্ত হয়ে গেছে, একটু ঘুমিয়ে পড়ছে। আমি নিশিকে ওর রুমে দিয়ে আসি। আন্টিও আমার পিছু পিছু এসেছে। নিশিকে শুয়ে দিয়ে আমি চলে এসেছি। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি। আর কখন ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে দিতেছি। আমি ইচ্ছে করে নিশির তিলটা ছুঁয়ে দিলাম। নেন ম্যাম, কচিটা নিজে পড়ে নেন। আপনি যেহেতু সব পরিয়ে দিয়েছেন, এই কচিটা পরিয়ে দেন। আজ সূর্য কোন দিকে উঠেছে? এত কথা না বলে পরিয়ে দেন। আমি নিশিকে কচিটা পরিয়ে দিয়েছি। দেখা শেষ হলে বলিয়েন, আমি যাব। কি দেখছি আমি? আমার বয়ে গেছে আপনার তিল দেখার। ঠিক আছে ভাইয়া, আপনার যেহেতু বয়েই গেছে সেহেতু আমি গেলাম। গেলাম বলেই দরজা লাগিয়ে দিয়েছে। আরে এই নিশি, কি করছো? দরজা লাগালে কেন? আমি বের হব কি করে? আমিও আজকে প্রমাণ করে দেব আপনি পারভেজ আর আপনি সাইফুল। এখন ভিতরে বসে বসে মুড়ি খান, আমি দরজা আর খুলছি না। আরে তুমি আমার কথাটা তো শোনো। কে শোনে কার কথা? নিশি দৌড়ে চলে গেছে। হাই হাই, এখন কি করব? যদি আমি রুমে বন্দি থাকি তাহলে তো সব খেলা শেষ। রুমে বন্দি থাকলে তো সবকিছু গন্ডগোল হয়ে যাবে আর সবার কাছে ধরা খেয়ে যাব। আর যদি এখন ধরা খাই তাহলে কপালে শনির দশা আছে। যে করি হোক রুম থেকে বের হতে হবে। কি করি এখন? আরে এই জানালা দিয়ে তো পালাতে পারি। হ্যাঁ, তাই করতে হবে বলে জানালার গ্রিল খুলে নিলাম। জানালা দিয়ে নিচে নেমে সোজা আমাদের বাড়িতে এসেছি। কিরে, এতদিন পর কোথায় থেকে এসেছিস? কোথায় আবার, একটু বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম। রিতার গায়ে হলুদের অনুষ্ঠানে আমাদের অপমান করে শান্তি হয়নি। কার গায়ে হলুদ? আরে রিতার গায়ে হলুদ হলো কবে? রিতার মনে হচ্ছে তুই নামটা প্রথমবার শুনেছিস। আমার কথা শুনে আব্বু আম্মু সহ সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার কাজ আছে, জুয়েলের বোনের বার্থডে পার্টিতে যেতে হবে। সাথে প্রিয়াকে নিয়ে যেতে বলেছে। সত্যি বলছো? ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। আমার সাথে বের হবে বলে খুশিতে লাফাচ্ছে। হ্যাঁ চলো, এত বেশি সাজগুজ করতে হবে না। প্রিয়াকে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। নিশিদের বাড়ির কাছে এসে দেখি জুয়েল দাঁড়িয়ে আছে। দেখ পারভেজ, সবকিছু ঠিক করে ম্যানেজ করিস ভাই। শালা, তুমি যদি প্রিয়াকে ম্যানেজ না করতে পারো তাহলে তোমার কপালে খারাপই আছে। জুয়েলকে বুঝিয়ে প্রিয়াকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকেছি। তখনই, এই মেয়েটা এখানে কেন? আজকে তোর বার্থডে তাই এখানে। আর উনি হচ্ছে জুয়েলের বোন। আমি এক্ষুনি চলে যাব বলে আমার হাত ধরে বাহিরে দিকে টেনে নিয়ে আসতেছে। আরে ম্যাম, কি করছেন? চলে যাচ্ছেন কেন? আসলে আমি বলছি ভাইয়াকে আপনাকে সাথে নিয়ে আসতে। প্লিজ, আজকে আমার বার্থডে, আপনি আমার সাথে এমন করবেন না। ঠিক আছে, আমি আর দুজনে ভিতরে গিয়ে বসছি। ভাইয়া, আপনারা এখানে বসেন, আমি এক্ষুনি সাইফুল ভাইয়াকে ডেকে আনতেছি। আমাদের কাজ আছে। আপনি কেক কাটবেন কখন? আমরা চলে যাব। এই তো এক্ষুনি, একটু বসেন প্লিজ। হ্যাঁ, সাইফুলকে নিয়ে আসেন। আমারও খুব ইচ্ছে ওনাদের দুজনকে একসাথে দেখবো। তখনই, হ্যাঁ তাহলে নিয়ে আসেন। আর প্রিয়া চলো, আমরা একটু হেঁটে বাড়িটা দেখি। হ্যাঁ চলো, তাই করি। আমি প্রিয়াকে নিয়ে হাঁটতেছি। তখনই একজন শরবতের গ্লাস নিয়ে যাচ্ছে। আর জুয়েল পেছন থেকে এসে ওই লোকটাকে ধাক্কা দিয়েছে। আর সেই লোকটা সব শরবত প্রিয়ার গায়ের উপর এসে পড়ে গেছে। আর সব কাপড় নষ্ট হয়ে গেছে প্রিয়ার। আরে কি করছেন? চোখে দেখতে পাননি বলে প্রিয়ার কাপড় ঝেড়ে দিতেছে। প্রিয়া চলো, আমরা বাসায় চলে যাই। হ্যাঁ চলো, তাই করি। আমি জুয়েলকে চোখ পেরেছি। নিশে এসে আমাদের কাছে দুঃখ প্রকাশ করছে। সরি, আসলে উনি দেখতে পায়নি। একটু দাঁড়ান, এখনই আমি সাইফুল ভাইয়াকে নিয়ে আসছি। দেখো প্রিয়ার কি অবস্থা, এখানে একটু থাকা সম্ভব না। আমরা এখন আসি। নিশি বাধা দিতে চাইছে কিন্তু প্রিয়াকে নিয়ে সোজা বেরিয়ে আসলাম। পারভেজ,
আজকে চলো আমরা লং ড্রাইভে যাব। আগে তোমার কাপড় চেঞ্জ করতে হবে। চলো বাসায় যাই। প্রিয়াকে নিয়ে আবার বাসায় এসেছি। তুমি কিন্তু কোথাও যাবে না। হ্যাঁ, কোথাও যাব না। প্রিয়া তাড়াতাড়ি করে উপরে গেছে, আমি বেরিয়ে আসতেছি, তখনই আম্মু বলে, দাঁড়া পারভেজ, আর কতদিন এভাবে ডাবল রোল চলবে? আম্মু আমার সাথে কেন এমনটা করলেন বলেন? আমি তো বেশি কিছুই চাইনি, চেয়েছি নিশিকে, তাহলে কেন এমনটা করলেন? প্রিয়া অনেক ভালো মেয়ে, তোকে অনেক সুখে রাখবে। আম্মু আমার সুখের দরকার নেই, আমার ভালোবাসার দরকার। যাকে দেখে নিজের মনের অনুভূতি আসে না, তার সাথে সারা জীবন কি করে থাকবো? যাক, যা করেছেন ভালোর জন্য করেছেন। আমি গেলাম। যেহেতু আপনি মা, তাই এত সহজে সবকিছু বুঝে গেছেন। তাই আপনার কাছে অনুরোধ, কাউকে কিছু বলিয়েন না। আমাকে ক্ষমা করে দিস বাবা, আয় আমার বুকে আয়। আম্মু আমি নিশিকে ছাড়া বাঁচতে পারবো না। নিশির বিয়ে ঠিক করে ফেলছে, কিছুদিন পর নিশির বিয়ে হয়ে যাবে। আম্মু তুমি আব্বুকে কিছু বলো না প্লিজ। ঠিক আছে, কিছু বলবো না। তোকে আরো অনেক কিছু বলার আছে। আগে তুই নিশির বিয়েটা ভেঙে নিশিকে নিয়ে সোজা বাড়িতে চলে আয়। ঠিক আছে, তাহলে আপনি এদিকটা সামলিয়ে নিয়েন। আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি করে নিশিদের বাড়িতে চলে আসলাম। এসে বাইকটা ঠিক করে রেখে রশি বেয়ে উঠে জানালার ভিতর দিয়ে রুমে গিয়ে জানালার গ্রিলটা লাগিয়ে রুমে বসে আছি। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 11:30 বাজে। আমি গিয়ে দরজায় নক করতেছি, তখনই দরজাটা খুলে গেছে। চেয়ে দেখি নিশি রাগী চোখে তাকিয়ে আছে। আই, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? রুমে শুয়ে আছিলাম। তোমার বার্থডে বলে আমাকে তুমি বাহির দিয়ে ভিতরে আটকে রাখবে? আমাকে বললে পারতে, তাহলে আমি আগেই বাড়ি ছেড়ে চলে যেতাম। একদম চালাকি করবেন না। আচ্ছা, আপনার ভাই ভাবি কোথায়? ভাবির বাপের বাড়িতে গেছে, ওনারা আসতে কিছুদিন দেরি হবে। চালাকি করা হচ্ছে আমার সাথে? আমি জানি আপনি সব নাটক করছেন। দেখি সরেন, আন্টির কাছে আগে আপনার নামে বিচার দিয়ে আসি। একবার তুমি একবার আপনি, বুঝতে পারছি। এই নেন, আপনার জন্য কেক নিয়ে এসেছিলাম। অনুষ্ঠানের সময় দরজা বন্ধ করে রাখছে, আবার এখন কেক নিয়ে এসেছে। যান, আপনার কেক আপনি খান, আমি খাবো না। দেখি সরেন, আমি নিচে যাব। কেক তো আপনাকে খেতে হবে। আরে কি করছেন? ছাড়েন, মরে যাব তো। কে শুনে কার কথা? নিশি জোর করে আমাকে কেক খাইয়ে দিয়েছে। আমি যা বলি তা করি, বুঝতে পারছেন? তবে আমার কেন জানি মনে হয় আপনিই পারভেজ আর আপনিই সাইফুল। মনে নিয়ে বসে থাকেন, তবে আমার বুকের উপর থেকে উঠেন। এত বাজে কেক জীবনও খাইনি। তাড়াতাড়ি করে ব্রাশ করতে হবে। নিশিকে একটু রাগাবার জন্য বলেছি। কি এত বড় কথা? ঠিক তখনই নিহা এসে বলে, বাহ, অনেক সুন্দর তো, বলে কিছু ছবি তুলে নিয়েছি। নিহা, ছবি তুলছিস কেন? আম্মুকে দেখাবো বলে। নিহা জানো আমার এমনটা করে না। দাও মোবাইলটা, আমি ছবিগুলো ডিলিট করে দেই। দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে, আর সেইগুলো এক্ষুনি পালন করতে হবে। কিসের শর্ত আর কি পালন করতে হবে? সাইফুল ভাইয়াকে জড়িয়ে ধরতে হবে, আমার সামনে কিস করতে হবে, আর ওই ভাইয়াকে না, এই সাইফুল ভাইয়াকে বিয়ে করতে হবে। কি এত বড় কথা? দাঁড়া, তোকে দেখাচ্ছি। কি মজা, জড়িয়ে ধরেছে সাইফুল ভাইয়াকে। আমাকে জড়িয়ে ধরার শখ, তাহলে বলো আমি নিজেই ধরবো। আর অন্য কাউকে বিয়ে করার কি দরকার? আমাকে বিয়ে করতে পারো, যখন মন চাইবে তখনই জড়িয়ে ধরতে পারবে। কি, তোমাকে জড়িয়ে ধরার শখ আর তোমাকে বিয়ে করতাম? আমি এক্ষুনি আম্মুকে বলতেছি। বলে আম্মু বলে নিশি চিৎকার দিয়েছে, আর তখনই আমি নিশির ঠোঁটে কিস করে বসেছি। নিশি নিজেকে ছাড়িয়ে আমাকে থাপ্পড় দিয়েছে। ঠিক তখনই আন্টি রুমে প্রবেশ করে দেখে নিশি আমার বুকের উপর বসে আছে। সাইফুল, তোমাকে নিশি থাপ্পড় দিল কেন? আর নিশি, তুই সাইফুলের বুকের উপর বসে আছিস কেন? কি হলো? তোমরা কিছু বলছো না কেন? আসলে আন্টি তেমন কিছুই হয়নি। নিশি কেক খাওয়াতে চাইছে, আমি খেতে চাচ্ছিলাম না। এতে দুষ্টুমি করতে গিয়ে নিশির হাত লেগে গেছে। তখনই নিশি আমার বুকের উপর থেকে নেমে গেছে। নিশি, সাইফুল যা বলতেছে তা কি সত্যি? সাইফুলের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ আম্মু, উনি সত্য বলছে।
আম্মু আমি ঘুমাবো, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি রুমে গেলাম। ঠিক আছে যা। আর বাবা সাইফুল, তুমি কিছু মনে করো না। ঠিক আছে আন্টি। আচ্ছা আন্টি, সবাই চলে গেছে মেহমানরা? হ্যাঁ চলে গেছে। ঠিক আছে, অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে থাকো, সকালে বাকি কথা হবে। ও ভালো কথা, নিশির বিয়ে 10 তারিখে হবার কথা ছিল না? হ্যাঁ, কিন্তু কি হয়েছে? ওনারা লন্ডনে তাড়াতাড়ি যেতে হবে, তাই বিয়েটা কমিয়ে নিয়ে এসেছি। সামনে শুক্রবার বিয়ে। তা কি করে হয়? হ্যাঁ ভালোই, তবে নিশি মনে হয় আমাকে লাভ করতে শুরু করেছে। কি করে বুঝতে পারলি? বুঝতে পারছি, কালকে রাতে ওকে কিস করেছি, এরপর একটা থাপ্পড় দিয়েছে। তবে আন্টি দেখে ফেলে, কিন্তু নিশি কিছুই বলেনি। তাহলে বলো কেন কিছু বলেনি? হ্যাঁ তা ঠিক, তা এখন নিশিকে বলে দে তুই ওর বাল্যকালের বর। হ্যাঁ, আজকে সময় করে বলে দিব। বল তোর খবর কি? জুয়েল আর আমি বসে অনেক কথা বলতেছি, হঠাৎ মোবাইল বেজে উঠেছে, চেয়ে দেখি আন্টির নাম্বার। রিসিভ করতেই, সাইফুল, তুমি যেখানেই থাকো না কেন তাড়াতাড়ি করে ঢাকা মেডিকেলে চলে আসো। আন্টি কি হয়েছে? তখনই ফোনটা কেটে দিয়েছে। আমি তাড়াতাড়ি করে ঢাকা মেডিকেলে গেলাম। আমাকে দেখে নিহাত দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে। আপুর অ্যাক্সিডেন্ট করেছে প্রফেস ভাইয়ের সাথে বাইকে যাওয়ার সময়। নিশি কোথায়? তখনই চেয়ে দেখি আঙ্কেল আন্টি বেঞ্চে বসে কান্না করতেছে। পাশে বসে ওনাদের সাথে কথা বলেছি। বাবা সাইফুল, নিশি বাঁচবে তো? হ্যাঁ বাঁচবে, কিছুই হবে না নিশির। কিন্তু পারভেজ কোথায়? এই তো আমি। আপনি তো সুস্থ, তাহলে নিশির কি হয়েছে? আসলে নিশি পেছনে বসেছিল, আর ট্রাকটা পেছন দিয়ে যাবার সময় নিশির ওড়নার সাথে লেগে রাস্তায় পড়ে যায় আর মাথায় প্রচণ্ড আঘাত পায়। ওর মাথায় হ্যামলেট ছিল না? আর আপনি বা কি করেছেন? ঠিক করে বাইক চালাতে পারেন না বলে ওর কলার চেপে ধরেছি। আন্টি আমাকে ছাড়িয়ে নিয়েছে। সাইফুল, ওকে ছাড়ো, ডাক্তার বের হয়েছে। ওকে ছেড়ে ডাক্তারের কাছে গেছি। ডাক্তার প্লিজ আমার মেয়েটাকে সুস্থ করে দেন। দেখুন, এখনই কিছু বলতে পারবো না, তবে মাথায় একটু বেশি আঘাত পেয়েছে হয়তো। ঘণ্টাখানেক পর জ্ঞান ফিরবে, তখন বলতে পারবো। উনি কিছু না বলে চলে গেছে। সবাই মিলে বসে আছি। ঘন্টাখানেক পর সবকিছু অন্ধকার লাগছে কেন? কি বলিস? আমি যেটা সন্দেহ করেছি সেইটাই ঠিক হয়েছে, ওর 2টা চোখই ড্যামেজ হয়ে গেছে। তাহলে কি আমার মেয়ে আর কোনোদিন চোখে দেখতে পাবে না? হ্যাঁ পাবে, তবে যদি অন্য কোনো চোখ অপারেশনের মাধ্যমে ওর চোখে লাগানো হয়। তাহলে চোখ পাবো কোথায়? আম্মু, আমার চোখগুলো আপুকে দিয়ে দিব, আমি বড় হলে আবার নিয়ে নিব। আমার চোখ লাগবে না পাগলি, আমি সব দেখছি, আর কিছুই দেখতে হবে না। আচ্ছা ডক্টর, আমি নিশিকে আমার একটা চোখ দিতে চাই, এতে করে আমরা দুজনেই দেখতে পাবো। পরে চোখ পেলে আমরা লাগিয়ে নেব। হ্যাঁ, তা একদম কারেক্ট কথা বলছো। আচ্ছা তাহলে আপনারা সবাই আগামীকাল আসেন, তখন অপারেশন হবে। তবে উনি আপনাদের রক্তের সম্পর্কে কেউ হয়তো? হ্যাঁ, আমার মেয়ে জামাই হয়। মানে স্বামী স্ত্রী? আম্মু, আমার বর তো পারভেজ, তাহলে সাইফুল ভাইকে কেন বলছো? না, সাইফুল তোর আসল বর। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে তোমার বাবার উপর রাগ করে আমি নিশিকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে চাইছিলাম। তবে বিশ্বাস করো, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়েটা তোমার সাথেই দিব। তাহলে তুমি সাইফুলকে তোমার মেয়ের স্বামী হিসেবে মেনে নিয়েছো? হ্যাঁ, মেনে নিয়েছি। আর ওর নামই সাইফুল ইসলাম পারভেজ। এই নিশি, আর নাটক করতে হবে না, তুই তোর বাল্যকালের বর পেয়ে গেছিস। আপনাকে ধন্যবাদ ডাক্তার। আর বাবা রুবেল, তোমাকেও ধন্যবাদ। কি নাটক মানে? হ্যাঁ নাটক, এসো বাড়িতে যাইতে যাইতে সবটা বলছি। পারভেজ নাও তোমার লকেট। এইটা তোমার কাছে গেছে কি করে? দূর বোকা, আমি সকালে তোমার রুমে গেছি, গিয়ে দেখি তোমার খাটের উপর লকেট। এরপর তোমার ভাড়া করা ভাবি সব বলে দিয়েছে। আমি ভয় দেখানোর পরে
আব্বুর সাথে শেয়ার করেছি। আব্বু বলেছে আম্মু তোমার আব্বুকে অপমান করেছে, তাই আম্মু রাগ করে এই বিয়েটা ভেঙে দিতে চাইছে। এরপর আব্বু, আমি আর রুবেল 3 জন মিলে প্ল্যান করেছি। ডক্টর আঙ্কেল আমাদের সাহায্য করেছে। জানো, আমার দম বন্ধ হয়ে গেছিল তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনে। আমি না হয় মেনে নিলাম, কিন্তু পারভেজ, তোমার আব্বু কি মেনে নিবে? সেইটা আপনি আমার উপর ছেড়ে দেন, আমি সব ঠিক করে দিব। চলো নিশি, আজকে তোমাকে নিয়ে আমাদের বাড়িতে যাব। পারভেজ, আমার মেয়ে যদি একটু কান্না করে তাহলে তার দ্বিগুণ কান্না তোমার করতে হবে। কথা দিলাম নিশিকে সারা জীবন হাসি খুশি রাখবো। এই নিশি, বাইকের পেছনে বসিয়ে নিলাম। দুজনে অনেক খুশি। আমি ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। নিশিকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকতেছি, তখনই প্রিয়া এসে দৌড়ে জড়িয়ে ধরে বলে, জানো পারভেজ, আজকে আমাদের দুজনের বাসর হবে। আঙ্কেল বাড়িতে পার্টি দিয়েছে সন্ধ্যায়, আর রাতে তোমার আর আমার বাসর হবে। কিসের বাসর? আর তোমার সাথে আমার বিয়ে হয়েছে কবে? বিয়ে হয়েছে বলেই তোর বাসর হবে। পিয়া যেটা বলেছে এটাই সত্যি, আর আজকে তোদের বাসর হবে। আমি নিশির দিকে চেয়ে দেখি নিশি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। কাম সারছে, এখন কি করব? বিয়ে না করে বাসর করতে হবে? ঠিক আছে, আসো বাসরটা তাহলে আগে সেরে নেই। তখনই নিশি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই গিলে ফেলবে। আই, তুমি আমাকে রেখে ওর সাথে বাসর করবে মানে? তুমি কি সত্যিই ওকে বিয়ে করেছো নাকি? আরে না, ওকে বিয়ে করতে যাব কেন? আর আমার কি মাথা খারাপ ওর সাথে বাসর করব? দাঁড়া, এখনই আমি প্রমাণ আনতেছি। কিসের প্রমাণ? আমাদের বিয়ের কাবিন, তোমার সাথে আমার বিয়ে হয়েছে, সেই কাবিন আনতে গেছে আঙ্কেল। কবে বিয়ে হয়েছে? আর আমার তো মনে হচ্ছে না কখনো তোমাকে বিয়ে করেছি। আম্মু, কি হচ্ছে এসব? তুমি কিছু বলছো না কেন? আমি শুধু নিশিকে বিয়ে করেছি। যদি বেশি কিছু ঝামেলা করো তাহলে এখনই নিশিকে নিয়ে বেরিয়ে যাব। কোথাও যেতে হবে না। এই দেখ, তুই নিজে সাইন করেছিস বিয়ের কাবিন নামায়। কোথায় দেখি? বলে কাবিনের কাগজগুলো হাতে নিয়ে দেখি সত্যি সত্যি আমি সাইন করেছি। কিন্তু আমার সাইন এখানে এলো কি করে? তুই নিজের ইচ্ছাতে বিয়ে করেছিস আর এখন সব ভুলে গেছিস? মনে পড়েছে। সত্যি মনে পড়েছে বলে এসে আমাকে জড়িয়ে ধরেছে। আরে ছাড়ো, কি মনে পড়েছে? তোমাকে বিয়ে করেছি এইটা না, মনে পড়েছে আমাকে দিয়ে দলিলে সাইন করার নাম করে কাবিনে সাইন করিয়ে নিয়েছো। এই বিয়ে আমি মানি না। দেখো প্রিয়া, আমি নিশিকে ছোটবেলা থেকে বউ হিসাবে মেনে এসেছি। তোমাকে আমি চাই, তা যেভাবেই হোক তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। আমার একটা কথা আছে। হ্যাঁ আম্মু, বলো। পারভেজ, তুই প্রিয়াকে তোর জীবনে মেনে নে, কারণ প্রিয়া তোর সবকিছু জেনে শুনে বিয়েতে রাজি হয়েছে। আম্মু, তুমিও বলছো? কিন্তু নিশি তো আমাকে অনেক লাভ করে। পারভেজ, তুমি তোমার বাবা মার পছন্দ করা মেয়েটাকে মেনে নাও। আমি চলে যাই, দরকার নেই আমার জন্য তোমার জীবনে এত কষ্ট করার। তোমাকে ছাড়া আমি কি করে থাকবো? প্লিজ নিশি, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। বলে নিশিকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছি। আমাদের দুজনের কান্না দেখে চাচা এসে আব্বুকে বলতেছে, ভাইজান, যা হবার হয়ে গেছে, ওদেরকে আপনি মেনে নিন। আপনার তো একমাত্র ছেলে, তাহলে ওর চাওয়াগুলো কেন মেনে নেবেন না? কি বলছিস তুই? তুই কি ভুলে গেছিস নিশির বাবা আর মার ব্যবহারের কথা? আমাদের কত অপমান করেছে ওনারা। দেখেন, অপমান তো আপনিও করেছেন। এখন ছেলেটার দিকে তাকিয়ে দেখেন, আর নিশি তো কোনো দোষ করেনি, তাহলে কেন ওদেরকে কষ্ট দেব? দেখো পিয়া, এই নাও তোমার অভিনয়ের টাকা, এবার তুমি আসতে পারো। কি প্রিয়া তাহলে এতদিন অভিনয় করেছে? আমরা সবাই চাচ্ছিলাম তুমি নিশিকে ভুলে যাও, তাই তোর আব্বু আর আমি মিলে ওকে ভাড়া করে আনি। আর এই কাবিন নকল, সব মিথ্যা। তাহলে চাচিমা, আপনিও ওদের সাথে জড়িত ছিলেন? তাহলে খামটা চেঞ্জ করে দিয়েছেন আপনি? সরি ভাবি, ভাইয়া আমাকে বলেছে। আর আমিও চাচ্ছিলাম যাতে করে নিশির সাথে পারভেজার আর দেখা না হয়। তবে এখন চাই পারভেজার নিশি একসাথে থাকুক।
ঠিক আছে, তাহলে নিশির বাবা আর মাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। কেন ক্ষমা চাইবে? আপনি কি কম অপমান করছেন? যখন সবকিছু ভুলে নিশির বিয়ের কথা বলতে এসেছিল তখন কি করছেন আপনি? ক্ষমা তো আপনার চাওয়া উচিত। তখনই একজন বলে, না ভাইজান, ক্ষমা চাইতে হবে না, আসলে আমারই ভুল ছিল। আঙ্কেল কি বলছেন? হ্যাঁ, ঠিকই বলছি। আসলে আমাদের ভুল বোঝাবুঝির কারণে সব হয়েছে। ভাইজান, আমি মনে করছিলাম আপনারা মিথ্যা বলছেন, পরে বুঝতে পারছি সত্যি কথা বলেছিলেন। আসলে তখন যদি নিশিকে নিয়ে দূরে না যেতাম তাহলে এতটা ঝামেলা হতো না। না ভাইজান, ক্ষমা চাইতে হবে না, আসলে আমারই ভুল ছিল। তখনই আঙ্কেল গিয়ে আব্বুকে জড়িয়ে ধরেছে আর সবাই হাসাহাসি শুরু করেছে। প্রিয়া সরি, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। হ্যাঁ প্রিয়া, সরি, আমাকেও ক্ষমা করে দিও। আরে না, আসলে আমার কাজ অভিনয় করা, আঙ্কেল বলেছে তাই টাকার বিনিময়ে অভিনয় করেছি। যদি ভুল কিছু বলি বা করে থাকি তাহলে ক্ষমা করে দিও। ভালো থেকো আর বেঁচে থাকুক তোমাদের ভালোবাসা। তাহলে আমাকে বিদায় দাও, আমার যেতে হবে। ঠিক আছে, প্রিয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। তবে কি প্রিয়া মনে হয় আমাকে ভালোবেসে ফেলেছে? কিন্তু কিছু করার নেই, আমি নিশিকে ছাড়া বাঁচতে পারবো না। নিশি চলো, তোমাকে আমাদের ছাদটা দেখিয়ে আনি। তাহলে কোলে তুলে নিয়ে যেতে হবে? ঠিক আছে। সবার সামনে নিশিকে কোলে তুলে নিয়েছি, সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করে নিশিকে নিয়ে ছাদে চলে এসেছি। বাহ, ছাদটা তো অনেক সুন্দর। তখনই কতগুলো বেলি ফুল হাতে নিয়ে নিশির চুলে গেঁথে দিয়ে বলি, আমাকে সারা জীবন তোমার চুলে বেলি ফুল গেঁথে দেওয়ার অধিকার দিবে? তা তো ছোটবেলা থেকে দিয়েছি, আমাকে একটু আদর করে দাও তো। কোথায় করব? তোমার যেখানে ভালো লাগে, পোকা কোথাকার, গালে, কপালে,